এখন দেখবেন ডিবিসির ঈদের বিশেষ আয়োজন মিনিস্টারের সি নিবেদিত স্মরণীয় সাথে একদিন। অবোধ মন্তরে কি বলি, পেয়ে ধন সে ধন সব হারালি, অবোধ মন্তরে কি বলি। আমরা এতক্ষণ এমন একজন মানুষের গান শুনছিলাম যাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিচ্ছু নেই। লালন ফকিরের গান আর এই গুণী মানুষটি অবিচ্ছেদ্য হয়ে গেছেন। ডিবিসির বিশেষ আয়োজন স্মরণীয় সাথে একদিন, আজকের এই অনুষ্ঠানে আমরা শুনবো এই গুণী মানুষটির কথা। তিনি আর কেউ নন, ফরিদা পারভিন। কেমন আছেন আপা? আছি, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আমার মনে হয় যে শুধু আমি না, ব্যক্তিগতভাবে যদি আমার কথা বলি, শুধু আমি না, আমার মতো আমার পেছনের, আমার পরবর্তী বেশ অনেকগুলো প্রজন্মই আসলে আপনার কণ্ঠে লালনের গান শুনে আমরা বড় হয়েছি। এতদিন পরে পেছনে তাকে এই ব্যাপারটাকে কেমন লাগে, এই যে প্রজন্মের প্রজন্ম ধরে আপনার কণ্ঠে আমরা লালন গীতি শুনেছি, লালনের গান শুনেছি, বাণী শুনেছি। এটা তো কখনো ভাবিনি যেটা প্রজন্ম থেকে প্রজন্ম তারা আমাকে ভালোবাসবে বা ভালোবেসে যাবেই, তা নয়। আমার অনেক দেশের গান আছে, আধুনিক গান আছে। আমি আগে নজরুলের গান করতাম, আমি ধ্রুপদী সঙ্গীতের চর্চা করতাম। লালন ফকিরের গান প্রথমে তো এটাকে অবহেলা করেছি। আমার গুরু মকসুদ আলী শাহী, তিনি আমাকে অনুপ্রাণিত করেছিলেন যে একটা দুটো গান যদি করতিস মা, খুব ভালো হতো। তো আমি যেটা বলি, আমি সর্বত্র একই কথা বলি যে ফকির ফাকিরের গান আমি গাবো না। কিন্তু এই ফকিরই যে আমাকে সম্মানের দ্বারে পৌঁছে দিয়েছে, এটা বলার অপেক্ষাই রাখে না। আর একটা কথা আমি সর্বত্রই বলে থাকি, যে কাজটির প্রতি যে প্রেম আছে, যে কাজটির প্রতি ভালোবাসা আছে, নিবেদন আছে, হ্যাঁ নিবেদন, অবগাহন করবার যে সুযোগটা আছে, তাহলে সে গানটা নিশ্চয়ই, সে কালাম হোক, গান হোক, চর্চা হোক, সেটা নিশ্চয়ই। আর সঙ্গীত হচ্ছে গুরুমুখী বিদ্যা, এটা বলার অপেক্ষা রাখে না। এবং সেটি সঠিক, আমি এই কথাটা বারবার বলি, সঠিক গুরু ধরে শিখতে হবে। অনেকে অনেকভাবে শেখাচ্ছেন, সেটা জীবন জীবিকার জন্য শেখাচ্ছেন, সেটা কোনো দোষের না। কিন্তু আমি যেটা বলি, যদি সঙ্গীত বলতে হয় তাহলে সঙ্গীত ঘরানাটাই হচ্ছে গুরুমুখী। আমি একদম এই কথা দিয়েই পরে যেটি জানতে চাই, আপনার গুরু যারা রয়েছেন তাদের কথা শুনবো, কিন্তু একটু পেছনে যদি আরো যেতে চাই, যে গানের জগতে যে আপনার প্রথম যে পদার্পণ বা গানের জগতে আসা, সেখান থেকে শুরু করে প্রথম কার কাছে গান শেখা শুরু করলেন এবং পরবর্তীতে কাদের কাছে তালিম নিয়েছেন, এই বিষয়গুলো যদি। আমি যেহেতু পিতামাতার একটি সন্তান, তো আমার জেদ বলেন, এবং আপনার জন্ম নাটোরে, যদিও একটা দীর্ঘ সময় কুষ্টিয়াতে ছিলাম, কিন্তু কুষ্টিয়ার আবহাওয়া, কুষ্টিয়ার ভালোবাসা, মানুষের ভালোবাসায় আমি বড় হয়েছি। আমার বাবা পেশায় চিকিৎসক ছিলেন, যে কারণে আমাদের বদলির চাকরি, বিভিন্ন জেলা শহরে থেকেছি, কিন্তু কুষ্টিয়াতে দীর্ঘ সময় আমি থেকেছি আর কি। এখনও পর্যন্ত কুষ্টিয়াতে যেতে হয়, মা বাবার ওখানে সমাধি আছে, যে কারণে আমার যেতে হয়। মাগুরাতে প্রথম তো আমার বাবাকে আমি যখন, চারিপাশে কিন্তু হারমোনিয়াম বাজে, এমন কী ব্যাপার, হারমোনিয়াম বাজে অনেক ছোটবেলায়, হ্যাঁ, সেটা 5 বছর, এত ছোট ছোট মতো। এটা তো তাও এখন ম্যাচিউরড মনে হয়, কিন্তু আমার অত ম্যাচিউরড না। আমি শুধু হারমোনিয়ামের গান মানে বাজনাটা শুনতাম, আর বলতে আরে আমার হারমোনিয়াম নেই, ওরা বাজায় যাচ্ছে যেন তেন করে, তাহলে তো হবে না, বাবাকে ধরতে হবে। বাবাকে খুব জেদ করে বললাম যে যদি না দাও আমি খাবো না, পড়বো না, কিছুই করবো না। তারপরে দেখলো যে মেয়ে তো খুব জেদি, এবং আমার জেদ আছে এখনও, আমি যেটা না বলি সেটা নাই। তারপরে আমার বাবাকে, বাবা একজন মিস্ত্রি ডেকে এনে আমার হারমোনিয়ামটা, সে হারমোনিয়ামটা এখনও আছে, সে হারমোনিয়ামটা আমি যত্ন করে রেখেছি। আমার নাতনি এখন সেটা বাজায়, আমার স্কুলেও রেখেছি, আমার অচিন পাখির স্কুলেও রেখেছি। আমি যে গুরু শিষ্য পরম্পরায়
সেই গুরু হচ্ছে আমার কমল চক্রবর্তী, মাগুরা জেলাতে। আমি তার কাছে, তিনি কি করতেন, তার কাছেই প্রথম? হ্যাঁ, প্রথম হাতে খড়ি আমার এসে চুল বেঁধে দিতেন, দুটো বেনুনি করে দিতেন, হাঁটুর উপর বসিয়ে। হারমোনিয়ামে আমি ব্লোটা পেতাম না, তখন ওনার হাঁটুর উপর বসিয়ে ব্লোটা উনি নেড়ে দিতেন, সারগামগুলো আমাকে শেখাতেন। যে গুরু আমাকে দেখতে আসতেন জীবনের শেষ সময়ে, তিনি কুষ্টিয়াতে দেখতে আসতেন আমাকে, এটা আমার খুব কষ্টের ব্যাপার। আমি এরকম একটা গুরু ওর কাছে আমি হাতে খড়ি হয়েছে, এইটুকু বলা যেতে পারে। এরপর তারপরে কারণ আমি যেটা জানি যে, যদি আমি ভুল না করি, 6-7 বছর আপনি শাস্ত্রীয় সঙ্গীতের তালিমও নিয়েছেন। হ্যাঁ, এটা কুষ্টিয়াতেই নিয়েছি, যেটা আমার ওস্তাদ ইব্রাহিম খান, তার কাছে নিয়েছি। ধ্রুপদী সঙ্গীতে যেটা ক্লাসিক্যাল যেটা বলে আর কি, রবীন্দ্রনাথ রায়, মোতালেব বিশ্বাস, ওসমান গনি, এনাদের কাছে আমি ধ্রুপদী সঙ্গীতের তালিম নিয়েছি। তারা বাড়িতে এনে, আমার বাবা বাড়িতে এনে তানপুরায় আমাকে গলা সাধিয়েছেন, ওইভাবে সাধতে হবে, এইভাবে গাইতে হবে। আর নজরুলের গান হচ্ছে ওস্তাদ আব্দুল কাদের আর মীর মুজাফফর আলী, এই দুই উস্তাদের কাছে আমি নজরুলের তালিম নিয়েছি। এইভাবেই চলছিল। 68 সনে তার বাংলাদেশ বেতার রাজশাহীতে আমি প্রথম পরীক্ষা দিয়ে আমি পাশ করি। তাও 3 বার, তারা কিভাবে কি করলো না করলো, 3 বার আমি পাশ করতে পারলাম না। সে যে আমার কি কষ্ট, আমার ভেতরে ভেতরে এত অনুশোচনা, আমি গান করতে পারলাম না, এটা কখনো হয়? তারপরে আর আমি কখনোই কিন্তু লেখাপড়াতে যেরকম ইয়েতে আমি সবসময় ফার্স্ট হয়েছি, আমি গানে হব না, ফেল করব, এ কথা তো আমি চিন্তাই করতে, এটা ধাক্কার মতো লাগে। যখন 3 বারের বার আমি আবার পরীক্ষা দিলাম, আর আমার গুরু বললেন যে না, তুই হারমোনিয়াম দিয়ে গলা সাধবি না, তুই তানপুরা, অ্যাকোস্টিক তানপুরা দিয়ে আমাকে গলা সাধালেন। 6 বছর, একটানা 6 বছর আমাকে গলা সাধিয়েছেন। তারপর আবার পরীক্ষা দিলাম রাজশাহী বেতারে। তখন যে ব্যক্তিটি আমাকে বলেছিলেন, উনি মোহাম্মদ আব্দুল জব্বার, খুব সঙ্গীতের পুরোধা বলতে হবে রাজশাহী বেতারে। তিনিই বলেছিলেন, যাও 14 বছর গলা সাধিয়ে এসো, যাও, গান হয় না, ফ্যান হয় না, কিছু এরকম। আমার এইরকম তাচ্ছিল্য দেখালো আমাকে। সেই ব্যক্তিই আমাকে বলল, আহা, মেয়েটা যে কি সুরে গান করলো, এত ভালো গান গাইল। তখন আমি বললাম যে ওইটাই হয়, ওটা উনি বলেছেন বলেই ওইটাই আমার জন্য পাথেয়। লালন সাইজির গানের জন্যই যেন আমরা বেশি আপনাকে চিনি, বা আমাদের কাছে আমি শুরুতে স্বাধীনতার পরে তো আমার যেমন দেশের গান, এই পদ্মা, এই মেঘনা, এত মানে কি বলবো, অসম্ভব এখনো পর্যন্ত জনপ্রিয়। দেশের গানের যে দেশমাতৃকের যে পটভূমিকা এই গানটির মধ্যে আছে, এরকম অন্য কোনো গানে ওইরকম অনেক গান হয়েছে, অনেক গান ভালো ভালো গান হয়েছে, কিন্তু এই গানটি শুনলে মনে হয় বাংলাদেশের প্রতিচ্ছবি যেন পাওয়া যায়। তারপরে তোমরা ভুলেই গেছো মল্লিকা দিন, বিশুদ্ধ আধুনিক বাংলা গান। আপনি আধুনিক গান গিয়েছেন, আপনি সিনেমাতেও গান গিয়েছেন। সিনেমাতে গাইনি আমি সবসময় এইভাবে বলি, সিনেমাতে আমি গান করি, গানটা লাগানো হয়েছিল, কিন্তু ওই যে বললাম উপরওয়ালার যে অভিপ্রায় সেটাই হয়। 93 সালে অন্ধপ্রেম চলতে, সেটা চুরি করে লাগানো হয়েছিল। কি বলবো, এ দেশের কথা কি বলবো, দেশ তো ভালো, দেশের মানুষগুলো এইভাবেই করে। আমার কণ্ঠটা বাণিজ্যিকীকরণ করেছেন, যার লেখা, যার সুর, তাকেও বাণিজ্যিকীকরণ করেছেন, কিন্তু এগুলো রিকগনাইজ করে না। কিন্তু আমি স্রোতে গা ভাসাইনি, এটুকু বলতে পারি। লালন সাইজির সাথে আপনার যে পরিচয়, সেটি আসলে ঠিক কিভাবে হলো, কিভাবে? না, এটা স্বাধীনতার পরে, ওই যে বললাম আমার গুরু মকসুদ আলী শাহী, তখন স্বাধীনতার পরে একটা লালন সাইজির যে সমাবেশ করতেন দোল পূর্ণিমা, তো স্বাধীনতার পরে মার্চের দিকে, এটা হচ্ছে ঢাকা থেকে সব গণ্যমান্য অনেক ব্যক্তিরা গেলেন। তা আমার গুরু বললেন যে, ওনার মনে মনে আমি বোধহয় একটা, আমাকে লক্ষ্য করেই উনি ছিলেন, এই মেয়েটাকে দিয়ে যদি লালনের গান করাতে পারতাম তাহলে খুব ভালো হতো।
তো বললো কি যে এসে আমার বাড়িতে আমাদের আমাদের পরিবারের সাথে তার একটা অন্তরঙ্গতা ছিল। তো বললো কি যে এই যে লালন সাঁইজির যে সমাবেশটা হবে, এখানে ঢাকা থেকে অনেক লোকজন আসবে, তো মেয়েটা যদি গেতো খুব ভালো হতো। এর আগে আপনি গেয়েছেন লালনের গান? না না, আমি গাইনি, কখনোই গাইনি। তারপরে যাই হোক, অনিচ্ছা সত্ত্বেও আমার গুরু বললো কি তুই একটা গান কর, তোর বেশি গেতে হবে না, যদি তোর ভালো লাগে তাহলে তুই আমার শিল্পী। তো প্রথম যে গানটি করেছিলাম সেটি হচ্ছে সত্য বল সুপথে চল ওরে আমার। লালন সাঁইজির পথ ধরে এবং চলা। আরেকটি ভেতরকার কথা বলি, এটা হচ্ছে ঐশ্বরিক অনুরণন যেটা ঘটে সেইটি ঘটেছিল আমার মধ্যে। আপা, আমরা তো জানলাম লালন ফকিরের গানে আপনার কিভাবে আসা হলো, কিন্তু আপনি একটা কথা বলছিলেন যে গানের যে অনুরণন, লালন ফকিরের বাণীর যে অনুরণন, সেটি আসলে কিভাবে আপনার মধ্যে সঞ্চারিত হলো? না, প্রথমত তো হয়নি, ওটাতে বললাম একটা গান করেছি। আর আমি বললাম না, আমি যে কাজটি করি খুব নিষ্ঠার সাথে করার চেষ্টা করি, করার চেষ্টা করেন। আপনি যেটি বলেছিলেন যে শিখে তারপরে এসে আরো গান শোনাবো। হ্যাঁ, তো আমি ওই যে বললাম যে সঙ্গীতের সাথে প্রতারণা করিনি বিধায় এই কথাটা আমি খুব সরাসরি কথাটা বলেছি। তারপরে যেটা হয়েছে আমার আমার মনটা খারাপ যে আর গাইতে পারলাম না। আমার মা বলছে তোর কি গান খারাপ হয়েছে? মা বুঝতে পারতো গান খারাপ হলে আমার ভেতরে ভেতরে একটা অনুশোচনা মা লক্ষ্য করত। আমার মাও খুব সুন্দর, মানে তার গলা ছিল। আমি অনেক বড় হয়ে মার দুধ খেয়েছি, তো মার কোলের মধ্যে দুধ খাচ্ছি আর মার সুর আওড়াচ্ছেন, ওই সুরের যে আবেদন আমার ভেতরে এখনো মানে কি বলবো আবেগ আপ্লুত করে। তারপরে আমার মা বলছে যে তোর কি ইয়ে হয়েছে, কিন্তু কে বলছে, কারা বলছে, কি বলছে যে সাঁইজির গান করলেই বোধহয় ভালো হবে, এটা বারবার আমার কানের মধ্যে আসছে। এই তখন আমার শুরু হলো, শেখা হলো, সংখ্যা বাড়ানো হলো। এখন লালনকে আমি লালন করে চলেছি, আর কিচ্ছু নেই আমার। এই আমরা যেখানে আছি অসংখ্য ক্ষুদে গানের মানুষও দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা একটু পেছনের দিকে যেতে হবে। জি, অবশ্যই পেছনের দিকে যেতে হবে। এই কারণে আমারও ছাত্রও বটে, আমার শিক্ষকও আমার স্কুলে। ইয়োডাতে আমি একটু খণ্ডকালীন কিছু শিক্ষকতা করেছিলাম। সেই সময় ওর সান্নিধ্যে আমি যাই, ও আমার সান্নিধ্যে আসে, এবং তখন থেকেই ভেবেছি যে অচিন পাখি নাম দিয়ে আমার লালন সাঁইজির মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, সেই হিসাবে আমি এই অচিন পাখিটা, ওর পরামর্শ, আমাদের আরেকজন আছে আনিস, যিনি অ্যাডমিনে আছেন, এই আমরা সকলে মিলেই এটা শুরু করলাম। 1 2 3 1 2 বেদে নাই জারু রেখায় রে, বেদে নাই জারু রেখা, তবে সামনে কি তার দেখা, তবে সামনে কি তার দেখা। অসাধারণ। নিশ্চয়ই শুনবো আপনার কাছ থেকে আপনার কথা, লালন সাঁইজির সাথে আপনার যে যাত্রা সেটির কথা আরও বেশি শুনবো। একটা বিরতি থেকে ফিরে এসে আবারও লালন ফকিরের একটি বাণী দিয়েই আমরা আসলে পরবর্তী পর্বটা শুরু করব। স্মরণীয় সাথে একদিন আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে ফরিদা পারভিন রয়েছেন। তার কাছ থেকে লালন ফকিরের সাথে তার যাত্রার কথা শুনবো, তার গান শুনবো, আরও নিশ্চয়ই অনেক কথা হবে। একটা বিরতির সময় হয়ে গেছে, থাকুন আমাদের সাথে। আবারও স্বাগত স্মরণীয় সাথে একদিন, ডিবিসি নিউজের বিশেষ আয়োজন। আজকে আমরা অসম্ভব গুণী, অনুকরণীয়, স্মরণীয়, অনুসরণীয় এরকম একজন মানুষের সাথে কথা বলছি। ফরিদা পারভিন আছে আমাদের সাথে। আপা, আবারও স্বাগত। আলোচনায় যাব, শুনবো আপনার কাছে লালনের কথা, লালন দর্শনের কথা, গানের কথা, কিন্তু তার আগে গান শুনে নিতে চাই একটা আবারও। খাঁচা ভিতর অচিন পাখি কমনে
আসে যায়। আমি ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখের পায়, কমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি, কমনে আসে যায়। এই প্রজন্মের যারা গান করেন, লালনের কালাম করেন যারা, গান লালনের চর্চায় যারা রয়েছে, নিশ্চয়ই তাদের গান শোনেন। তো যারা এখন গান করেন তারা সবাই নিশ্চয়ই আপনারা যেরকম এক ধরনের, আপনি শুরু থেকেই বলছিলেন গুরুমুখী বিদ্যা, সেই ভাবের ভেতরে থাকা, সেই চিন্তার ভেতরে থাকা, নিশ্চয়ই সকলের পক্ষে আর সেরকমভাবে লালনের কাছে গিয়ে সেইভাবে চর্চা করাটা সম্ভব হয় না। এখন এই যে তারা কেমন গায়? না, তাদের গলাটা কিন্তু বেশ ভালো, গলা ভালো, কণ্ঠ ভালো আছে, কিন্তু এই স্যাটেলাইট চ্যানেলগুলো মানে খুব তাৎক্ষণিকভাবে এরা বাহবা পায়, তাৎক্ষণিকভাবে অর্থ হস্তগত হয়, তারকা হয়ে যায়। হ্যাঁ, তারকা হয়ে যায়। কি বাংলা ভাষার যে অপপ্রয়োগ, তারকাদের তারকা এইভাবে নামকরণ করে। ক্লোজ আপ ওয়ান, দাঁতের মাজনের সাথে কি গানের সম্পর্ক হয়? এভাবেও হয়েছে, আমরা দেখেছি। এবং এত আমি খুব গ্রাস লেভেল থেকে এসছে, সেটা কোনো বড় বিষয় নয়। কিন্তু সঙ্গীত হচ্ছে শিক্ষিত মানুষের জন্য, গ্রাস লেভেলের জন্য নয়। গ্রাস লেভেলের জন্য যদি আসেও, কিন্তু সেটা সঠিক গুরু ধরে শিখতে হবে। এবং প্রবণতা, ইদানিংকালের আমি যে প্রবণতাটা দেখছি, তাদের একটু অর্থের অভাব আছে, তাৎক্ষণিকভাবে একটু বাহবা পেয়ে অনেকগুলো টাকা হস্তগত হয়েছে, গাড়ি কিনছে, বাড়ি কিনছে, তখন কি আর সঙ্গীতের প্রতি তার ভালোবাসা থাকে? সেই সঙ্গীতের প্রতি ভালোবাসা নেই। তারপরে আর একটা যে বিষয়টা হয়েছে, যে ইদানিং দেখতে পাই যে যারা সাঁইজির গান করে বা যে কোনো লোকজ গান করে না কেন, উচ্চস্বরে গান করে, যে গানটির শ্রুতিটা নষ্ট হয়, গানের যে সুরের যে প্রেম, গানের সৌন্দর্য কিছুটা কি নষ্ট করে কিনা? সুরের একটা সৌন্দর্য আছে না, বা মাধুর্য যাই বলি না কেন, সুর কিন্তু খুব অভিমানী। প্রায়শই এই কথাটা বলি, সুর খুব অভিমানী। ভালোবেসে তাকে গ্রহণ করতে হয়, ভালোবাসা দিয়ে চর্চা করতে হয়, এবং গুরুর চরণ ধরে সেখানে পড়ে থাকতে হয়। তারপরে সেই প্রেম নিবেদন করতে হয়, সুরের মধ্যে অবগাহন করতে হয়, তবেই সেই লক্ষ্যে পৌঁছাতে। আর যেটা আমি বিশ্বাস করি, যে আল্লাহ বলেন আর ভগবান বলেন আর ঈশ্বর বলেন, তার অভিপ্রায় ছাড়া কোনো কিছু সম্ভব নয়। আপনি সৎভাবে কাজ করবেন, আপনার সততার মূল্য সেই ওই আল্লাহ, ভগবান, ঈশ্বর তিনিই দেবেন। এটুকু আমি আমার জীবদ্দশায় যেটুকু সময় আমি এখন পেয়েছি, গান করছি, সেটা আমি বিশ্বাস করি। সেই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসে যে এখন যারা বাউল সঙ্গীতের চর্চা করছেন, তাদের পক্ষে কি আসলে এই ব্যস্ত সময়ে আমরা দেখি বিশ্বায়নের যুগ, আমরা দেখি প্রযুক্তির একটা ভীষণ উন্নয়ন, যাই বলি না কেন, প্রযুক্তির ভীষণ উৎকর্ষের যে যুগ, এই সময়ে এসে কি প্রকৃত বাউল সঙ্গীত চর্চার তাদের পক্ষে করা আদৌ সম্ভব? আমি যদি মনে করি, তো সম্ভব নয় কেন? আমি যদি মনে করি আমি সাঁইজির গান গেয়েই থাকবো, গেতেই থাকবো, ভবিষ্যতেও গাইব, তাহলে আমি পারবো না। এবং একটা কথা আছে না, যে ছাইয়ের মধ্যে যে আগুনটা থাকে, সে আগুনটা কিন্তু আস্তে আস্তে তাই ছাইটা জ্বলেই কিন্তু উপরে আগুনটার রূপ পাওয়া যায়, ফুটে ওঠে বা আমরা দেখতে পাই। সেই জন্য আমি খুব ব্যর্থহীনভাবে বলছি যে লালনের বাণী কিন্তু অস্পষ্ট। আপনি যদি বলেন যে অনেক বেশি ইঙ্গিতময়, না,
এত এত মানে বড় লোকদের ড্রয়িং রুমে লালন সাঁইজির একটা সিডি রাখতে সম্মানিত বোধ করে কেন? সমস্ত ফকিরদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে তারা লেখাপড়া জানে না এখন। এটা গুরু পরম্পরায় এসছে, কোন কথার কি মানে, এক কথার গান আর এক কথায় আর এক গানের মধ্যে লাগিয়ে দেয়, এটা একটা করে। আর একটা বিষয় যেটা করে সেটা গলাটা ভালো, কিন্তু সারগাম সে জানে না। আপনাকে 7টা স্বরে গলা মেলাতেই হবে। আমি প্রায়শই একটা কথা বলি, 5টা বই পড়ে নোট করা যায়, কিন্তু 7টা স্বরে গলা মেলাতে হয়, সেটা একেবারে আজীবন। সঙ্গীতের যদি ঘরানাটাকে ঠিক রাখতে হয় তাহলে আজীবন সঙ্গীতের সুরের সাথে আপনাকে অবগাহন করতেই হবে, এটুকু বলি। এবং অনেক ছেলেপেলের এত উচ্চস্বরে গান করে যে গানের কথা বোঝা যায় না। কথাগুলো আমি যদি সব কিছুর মূলে কিন্তু বাংলা গানের যেটা বাণী প্রধান, তো বাংলা গান কেন, যে কোনো গানই যদি বাণীটা যদি আমি না বুঝতে পারি তাহলে আমি আত্মস্থ হব কী করে, আমি আত্মশুদ্ধি লাভ করবো কী করে? সেজন্য লালনের এই যখন থেকে আমি আমার গুরুর মাধ্যমে আমি যখন আসলাম ওই ঢাকা শহরে, যখন গান করতে লাগলাম, কুষ্টিয়ায় যখন আমি কুষ্টিয়ার যে ভাষাটা এত সারা বাংলাদেশের মধ্যে কুষ্টিয়ার ভাষাটা খুব উন্নত মানের, যেহেতু নদিয়ার কাছাকাছি, তো একদম শান্তিপুরের কাছাকাছি কুষ্টিয়া। তখন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিল কুষ্টিয়া ওই শান্তিপুরের কৃষ্ণনগরের, তখন এটা রাজধানী ছিল। তো যাই হোক, সেই সময় থেকেই বাংলা পড়া থেকে শুরু করে উচ্চারণটা আমাদের শিক্ষক আমাদেরকে শিখিয়েছিল। সেই উচ্চারণের বদৌলতে, আর আমি যে কথাটা খুব সত্যি করে বলি যে আমি শিখেছি নীলুফার ইয়াসমিনের কাছে উচ্চারণ, আমি শিখেছি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কাছে উচ্চারণ, আমি শিখেছি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কাছে, শ্যামল মিত্রের কাছে, এনাদের কাছ থেকে আমি ওই রাত্রে আমি গান শুনতাম আর উচ্চারণ থ্রোয়িংটা শিখতাম। তো এইগুলো আমার জন্য অনেক পাথেয়, এটুকু বলার অপেক্ষাই রাখে না। এইগুলো শিখতে হবে। আমি ওটাতে কিন্তু আমি কিন্তু ওদেরকে উচ্চারণ শিখিয়েছি, তারপরে সুরের আবেদনটা কিভাবে করতে হবে, থ্রোয়িংটা কিভাবে করতে হবে, এই বিষয়গুলো আমি ওদেরকে শেখানোর চেষ্টা করি। মানে সাধনাটা আসলে সব দিকেই করতে হয় এবং নিমগ্নতা যদি বলি আমরা, সেটিও থাকতে হবে। এখনো লালনের সব কিছু গান কিন্তু আমার ভালো লাগে না, আমার ভেতর থেকে একটা আর্জি। আমি অদ্যাবধি যে কটা গান করেছি লালন সাঁইজির, যে কটা কালাম আমি আমার কণ্ঠে ধারণ করেছি, সেটি কিন্তু আমার ভেতর থেকে আর্জি হয়েছে, গাইতে ভালো লাগে। আমার মন চোরা রে কোথা পাই, কোথা যাই মনোজ কিসে বুঝাই, আমার মন চোরা রে কোথা পাই। এই যে কথার সাথে সুরের যে আবেদন, কর্কশ না, সুরের আবেদনটা আমাকে আবেগ আপ্লুত করে। যখন আমার গাইতে ভালো লাগে, সব গান কিন্তু আমি গাই না। এই যে নানান ধরনের গানগুলো নিজেরাই সুর বানাচ্ছে নিজেরাই। লালন সাঁইজি এত অবিবেচক নয়, লালন সাঁইজি এত অশিক্ষিত নয়, তিনি স্বশিক্ষায় শিক্ষিত। তিনি নিজে গান রচনা করেছেন এবং তিনি নিজে গেয়েছেন তার সব গান। লালনের যেই দর্শন, আমরা যেই দর্শনের কথা বারবারই বলি, অসাম্প্রদায়িক যেই সহজিয়া দর্শন, সেই দর্শন এই সময়ে এসে বা এখনকার পৃথিবীর জন্য, এখনকার মানুষের জন্য কতটা প্রাসঙ্গিক বা কিভাবে আসলে? অবশ্যই প্রাসঙ্গিক। আমি দু একটি কথা বলি। যেমন লালন সাঁইজি তার জীবদ্দশায় তিনি দেহতত্ত্বের কথা বলেছেন, আল্লাহ নবীর তত্ত্বের কথা বলেছেন, রাধাকৃষ্ণের তত্ত্বের কথা বলেছেন, সমাজ সংস্কারের কথা বলেছেন এবং জীবাত্মার সাথে পরমাত্মার যে মিলনের আকুতি,
সেটি তিনি দেখিয়ে গিয়েছেন। এমন এমন কোনো বিষয় নেই যে তিনি বলেন মন সহজে কি সই হবা, চিরদিন ইচ্ছা মনে আলডাঙায় ঘাস খাবা তুমি, আলডাঙায় ঘাস খাবা, মন সহজে কি সই হবা, ডাব্বার পর মুগুর বলে সেই দিনে গাটের পাবা তুমি, সেই দিনে গাটের পাবা, মন সহজে কি সই হবা। দেহতত্ত্বের গান যেমন খাঁচার ভিতরে আগে গাইলাম যেরকম, মানে মানে কোন বিষয়টা নেই যে, কিন্তু ওই যে বললাম পরমেশ্বরের সাথে জীবাত্মার যে যে মিলন, সহজিয়া প্রেমের কথা তিনি বলেন, সেটি আসলে যেন এই অস্থির পৃথিবীতে যেন সেটি অনেক বেশি দরকার। নিশ্চয়ই আমরা বারবার লালনের কাছে ফিরে যাব, আপনার কথা এবং লালনের চর্চা করব, লালনের চর্চা এবং শুদ্ধভাবে চর্চা করতে হবে এবং সঠিক জায়গায় যেতে হবে। যে কেউ আসতে পারে আমার কাছে শিখতে পারে লালনের গান, এটুকু আমি নির্দ্বিধায় বলতে পারি আর কি, সেটা বিশ্বাসও করি। সেটি নিশ্চয়ই গান না, শুধু তার দর্শন, তার জীবন চর্চা, শুধু গানই না, তার আধ্যাত্মবাদের কি বলতে চেয়েছেন লালন ফকির। লালন ফকিরের যে বাড়ির কাছে আশ্বিনগর, রবীন্দ্রনাথ বলছেন আমার হিয়ার মাঝে লুকিয়েছিল দেখতে আমি পাইনি। আমাদের নজরুল ইসলাম বলছেন, কাজী নজরুল ইসলাম বলছেন আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজি তারে আমি আপনাই। আমাদের লালন ফকির বলছেন বাড়ির কাছে আশ্বিনগর, সে তো এক ঘর পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। এই যে সমস্ত দুর্দশা পাঞ্জসা, বাংলাদেশের সংস্কৃতি হাজার বছরের সংস্কৃতি, এর শেকড় অনেক নিচে, অনেক গভীর, খুব সহসা উপড়ে ফেলা যাবে না। সেই চর্চার পক্ষেই আমরা থাকবো। একটা বিরতি থেকে ফিরে এসে আরও আপনার কাছ থেকে আরও শুনবো লালনের কথা, তার দর্শনের কথা, সহজিয়া মতবাদের কথা। একটা বিরতির সময় হয়ে গেছে। স্মরণীয় সাথে একদিন এই অনুষ্ঠানে আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথে থাকুন। দিনের বিশেষ আয়োজন স্মরণীয় সাথে একদিন। আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে আছেন ফরিদা পারভিন, এবং আমরা বিরতির আগে শুনছিলাম তার কথা, লালন চর্চার কথা, লালন দর্শনের কথা। আবারও স্বাগত দর্শক, আপনাকেও স্বাগত। আমরা শুনছিলাম এতক্ষণ লালনের কথা। আপনার কথা যদি একটু শুনতে চাই, যে আপনার প্রিয় শিল্পী কারা, বা আপনার প্রিয় গান কোনটা? নিজে অসংখ্য গান গেয়েছেন, যদি একটু নির্দিষ্ট করে শুনতে চাই যে ঠিক কোন গানগুলো আপনার পছন্দ, কোন গানটা আপনার পছন্দ, এবং আপনার প্রিয় শিল্পী কারা? মায়ের কাছে যেমন সন্তানরা, সে যতগুলো সন্তানই হোক, সব সন্তানের ভালোবাসাটা মায়ের কাছে যেরকম সমান, আমি যতগুলো গান করেছি সেটা ভালোবাসার সাথে গেয়েছি, এবং আমি মনে সন্তানের মতো সবগুলো গানই, সবগুলো কি সমান? হ্যাঁ, সমানভাবে আমার ভালো লাগে। আর প্রিয় শিল্পীর কথা যদি? প্রিয় শিল্পী অনেকেই আছেন বাংলাদেশে, নীলুফার ইয়াসমিন, শাহনাজ রহমাতুল্লাহ, সুরকার এবং ভালো অনেক বড় সুরকার আমার মনে হয় তিনি অনুপ ভট্টাচার্য, ওনার সুর আমার খুব পছন্দ। আর ভারতবর্ষে যদি বলতে হয় তাহলে সন্ধ্যা মুখোপাধ্যায়, তার খুব ভালো লাগতো, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা ভালো লাগতো। তো সকলের প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা, আমার 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 শ্রদ্ধা সবই আছে। জীবনে অসংখ্য পুরস্কার পেয়েছেন, এবং আমরা যেটি জানি যে দেশের বাইরেও যারা এক বর্ণ বাংলা ভাষা জানে না, তারাও আপনার গানের সুরে মুগ্ধ হয়েছেন, আপনার কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়েছেন। পুরস্কার কি এক ধরনের তৃপ্তি দেয়, নাকি এই সাধনাটাই আসলে আপনার কাছে এক ধরনের পুরস্কার মনে হয়, যে লালন ফকিরের যে পথের যে যাত্রা, সেটি আসলে এক ধরনের পুরস্কার কিনা? আমার পুরস্কারটা এটা রাষ্ট্রীয়ভাবে যেটা দেয় বা বিদেশের ফুকুয়াকে অ্যাওয়ার্ড হয়, এগুলো ঠিক আছে,
কিন্তু এই যে যখন আমি গান করি, যখন যখন শ্রোতারা ভালোবেসে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, এইটির প্রাপ্তি আমি কখনো ভুলতে পারি না। বাকি সব কিছু এইটাই আমার অনেক বড় পুরস্কার, আমার কাছে তাই মনে হয়। যদি নতুন যারা গাইছেন তাদের কথা তো আমরা আলোচনা করেছি, আপনার যদি কোনো ধরনের তাদের প্রতি পরামর্শ থাকে বা তাদের প্রতি কোনো ধরনের অনুরোধ থাকে, উপদেশ থাকে, কি বলবেন? না না, আমি পরামর্শ তো কেন্দ্র খুলিনি, কিন্তু তারা যদি ভালোবেসে আমার কাছে আসে, আমি ভালোবেসে তাদেরকে সেই পরামর্শটা দেব। এখনও কিন্তু অনেক ফকিরদের কাছে কিন্তু আমি পরামর্শ নিই, অনেক ফকিরদের কাছে ওনারা উচ্চারণে হয়তো অনেক গণ্ডগোল থাকে, কিন্তু তারপরেও বলি তারা আছেন বলে আমি আছি। এই একাডেমি নিয়ে সামনের দিনে কোনো পরিকল্পনা আছে কিনা? বা না, পরিকল্পনা আছে তো, ফরিদা বেগম ফাউন্ডেশনের আদলে এটা পরিচালিত হচ্ছে। এখানে আমরা লালনের লোকসঙ্গীতের কিন্তু পরিবর্তনশীল, লোকসঙ্গীত লোকজ গানের পরিবর্তনশীল, এক এক কণ্ঠে এক এক রকমের পরিবর্তন হয়। কিন্তু আমি চাই লালন ফকির আমার গুরুর ঘরানাটাকে প্রতিষ্ঠিত করবার জন্য আমি লালন সাইজির কালামকে আমি স্বরলিপির মাধ্যমে বই আকারে রাখতে চাচ্ছি 100টা গানের। 25টা গান আমার অনেক আগেই হয়েছে, আরও 75টি গান মানে একেবারে রেডি হয়ে গেছে। এখন শুধু প্রেসে দিলেই আমি ওটাকে 100টা গানের আমি 100টা গান যদি কেউ লালন সাইজির স্বরলিপি দেখে যদি গান গাইতে পারে, তার থেকে বড় কিছু আর নেই, বড় পাওয়ার আর কিছু নাই। আপনারও নিশ্চয়ই এক ধরনের হ্যাঁ, আমার ইচ্ছা, এটাও ইচ্ছা যে আমি এই যে বললাম যে কথাটা, যে আমরা এমনি আলাপচারিতার মধ্যে দিয়েই আসছে যে আমাদের একটা জায়গা দরকার। জায়গা হলে আমাদের প্রত্যেকটা সেক্টরের এক একটা করে আমরা রুম করে দিতে পারতাম, সমস্ত অ্যাকোস্টিক যন্ত্রের আমরা অনুষঙ্গ করতে পারতাম, আমরা ক্যাফেটেরিয়া করতে পারতাম, আমরা ডরমে করতে পারতাম একটা জায়গা। হ্যাঁ, এবং যারা বাইরে থেকে এসে হোটেলে থাকে, কষ্ট করে, টাকা খরচ করে থাকে, তারা আমাদের অচিন পাখির ওই জায়গাতে এসে থাকলো, আঙিনায় থাকলো। এটা আমি ওই আবারও বলছি, ইচ্ছা না, এটা আমার বাসনা। কিন্তু জায়গা কবে পাবো, কি পাবো, কেন পাবো, কার কাছে যাব, কিছুই বুঝতে পারি না। একদম শেষ দিকে চলে এসেছি আমরা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে আমাদের এই বিশেষ আয়োজনে, অসংখ্য ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। শেষ করার আগে একটা লালন ফকিরের কালাম বা বাণী শুনেই যদি। না, আমি প্রায়শই এই গানটা করি, যেহেতু বৈতালিকভাবে সময় গেলে সাধনা না করি, পাখি কখন জানি উড়ে যায়, এই গানটা করি। তাহলে পাখি কখন জানি এই গানটাই করি, কারণ এখন সারা পৃথিবীতে বদ হাওয়া লেগেছে। আমরা নিশ্চয়ই সেটি শুনবো। তার আগে দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই। দর্শক স্মরণীয়র সাথে একদিন ডিবিসি নিউজের বিশেষ আয়োজন এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। একটা বদ হাওয়া লেগে খাঁচায়, কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়, খাঁচার আড়া পল ধসে পাখিয়া দাঁড়াবে কিসে, আমি ওই ভাবনা ভাবছি বসে, চমক জরা বইছে গায়ে আমার, চমক জরা বইছে গায়ে, পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন
জানি উড়ে যায়।